শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 1975 সালের 14 আগস্ট রাত 8টা নাগাদ ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ফেরেন। খাওয়া দাওয়া শেষে রাত 12টার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায়। তখন সে বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী AFM মহিতুল ইসলাম। রাত 3টা নাগাদ ঘুমাতে যান মিস্টার ইসলাম। এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মিস্টার ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন, কারণ রাষ্ট্রপতি তার সাথে কথা বলতে চেয়েছেন। মহিতুল ইসলাম 2016 সালে মারা যান। 1996 সালে মিস্টার ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন। এর আগে 2010 সালে BBC বাংলার সাথে এক সাক্ষাৎকারে মিস্টার ইসলাম বলেন, বঙ্গবন্ধু আমাকে বললেন শেরনিয়াবাদ সাহেবের বাসায় আক্রমণ করছে। ওই অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম। তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে এলেন, গেঞ্জি গায়ে লুঙ্গি পরা। তখন উনি আমাকে বললেন যে আমার কাছে দে। আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন, নিয়ে বললেন যে হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। উনি একথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। উনি বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, এত গুলি চলছে, তোমরা কি করো? আমি ওনার পিছু এসে দাঁড়ালাম। উনি একথা বলেই উপরে উঠে চলে গেলেন। এই গোলাগুলির সময় রাষ্ট্রপতি সহ তার বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচতলায় গুলি করে হত্যা করা হয়, তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মহিতুল ইসলাম। ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করেন শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচতলে নেমে আসেন শেখ কামাল। 5-6 জন আর্মি, কেউ কালো পোশাকধারী, কেউ খাকি পোশাকধারী, ওনার সামনে এসে বলল হ্যান্ডস আপ। কামাল ভাই বলছে, আমি প্রেসিডেন্ট শেখ মুজিবের ছেলে শেখ কামাল। তখনই সাথে সাথে ব্রাশ ফায়ার। গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়লেন শেখ কামাল। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড। চারিদিকে তখন শুধু গুলির শব্দ। উপরে তো তাণ্ডবলীলা চলছে, চারিদিকে একটা বিভৎস অবস্থা। ঠিক সে মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করলো যে পাইছি পাইছি। এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম। তিনি বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? এরপরে ব্রাশ ফায়ার। বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি। সে রাতের ঘটনা এভাবে বর্ণনা করলেন মহিতুল ইসলাম। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয়, তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল। মহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার, সেটি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোনো তরফ থেকে কোনো ধরনের সহায়তা আসেনি। মিস্টার ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সে বাড়িতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র 10 বছর। এই হত্যাকাণ্ডটি হয়েছিল মহিতুল ইসলামের সামনে। রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে, আমাকে বলল, ভাইয়া আমাকে মারবে না তো? ওর সে কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারল। আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। ও কান্নাকাটি করছিল যে আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এক ঘাতক এসে ওকে বলল, চল তোর মায়ের কাছে দিয়ে আসি। বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এত নির্মমভাবে ছোট্ট সে শিশুটাকে হত্যা করবে। রাসেলকে ভিতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, অল আর ফিনিশড, সবাই শেষ। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মিস্টার চৌধুরী 2013 সালে মারা যান। 2010 সালে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 1975 সালের 15 আগস্ট ভোর 5টার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে। আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফায়েত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান।
জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জেনারেল জিয়া একদিকে শেভ করছেন, একদিকে শেভ করেন নাই। স্লিপিং শুটে দৌড়ে আসলেন। সাফায়েতকে জিজ্ঞেস করলেন, সাফায়েত কি হয়েছে? সাফায়েত বললেন, অ্যাপারেন্টলি 2 ব্যাটালিয়ন স্টেজ এ কু। বাইরে কি হয়েছে এখনো আমরা কিছু জানি না। রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন। তখন জেনারেল জিয়া বললেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। সেনানিবাসের 2টি ব্যাটালিয়ন এ অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এ অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এ অভ্যুত্থানের পরিকল্পনার খবর কেন আগে জানা সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোনো ইউনিট এগিয়ে আসেনি সেটির আজও এক বিরাট প্রশ্ন। 1975 সালের 15 আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন। কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির 32 নম্বরের বাড়ির দিকে, কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডি 32 নম্বর বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল 10টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সে বাড়িতে। ভোর 4:30 নাগাদ হত্যাকাণ্ড হলেও তখন সেখানে মৃতদেহ দেখছিলেন মিস্টার চৌধুরী। সামরিক পোশাক পরা অবস্থায় মিস্টার চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা। মিস্টার চৌধুরীর বর্ণনা ছিল এরকম, আর্টিলারি রেজিমেন্টের কিছু ট্রুপ ছিল সেখানে। মেজর হুদা ছিলেন। আমি যেহেতু হুদাকে চিনতাম, তাকে বলার পর সে আমাকে ঢুকতে দেয়। আমি দোতলার সিঁড়িতে উঠতেই বঙ্গবন্ধুর লাশটা দেখি। তার চশমা ও পাইপটাও পড়েছিল। দূর থেকে ভেতরে দেখলাম বেগম মুজিব পড়ে আছেন। যে লোকটার অঙ্গুলি হেলনে 75 মিলিয়ন লোক উঠেছে বসেছে, সেই লোকটাকে তার সৃষ্ট আর্মি মেরে ফেলল। এটা কি করে সম্ভব? পাকিস্তানিদের কাছে মারা যায় নাই, মারা গেল শেষ পর্যন্ত বাঙালির কাছে। সে অভ্যুত্থানের পর অনেকে তাকিয়েছিলেন তৎকালীন রক্ষী বাহিনীর প্রতিক্রিয়ার দিকে। সেনাবাহিনীর সাথে রক্ষা বাহিনীর কোনো সংঘাত তৈরি হয় কিনা সেটি নিয়েও অনেক উদ্বিগ্ন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে ধরনের কিছু ঘটেনি। রক্ষী বাহিনীর দিকে থেকে কোনো প্রতিক্রিয়া না হয় অনেকে অবাক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী। ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে আমিন আহমেদ চৌধুরী দুপুর নাগাদ পৌঁছেন সাভারে অবস্থিত রক্ষী বাহিনীর সদর দপ্তরে। মিস্টার চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষী বাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সে বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া। আমি সেখানে গিয়ে বলি যে সেনাবাহিনীর কিছু লোক এটার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয়। সেই হিসেবে সেনাপ্রধানের বাণী নিয়ে আমি এখানে আসছি, বলছিলেন মিস্টার চৌধুরী। হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সামগ্রিকভাবে 15 আগস্ট সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেখা যায়নি। অভ্যুত্থানের খবর জানাজানি হবার পরে সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। তিনি জানান, ঘটনার আকস্মিকতায় অনেকে হতবিবল হয়ে পড়েন। কি করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। মিস্টার চৌধুরীর বর্ণনায়, যখন সকাল হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কোনো পলিটিক্যাল ডিরেকশন আসতেছে না। বঙ্গবন্ধু মারা গেছে, এখন আমরা কি করব? কার পিছনে দৌড়াবো? তারা তো খন্দকার মোশতাককে বসিয়ে দিয়েছে, এখন আমরা তাকে ক্ষমতাচ্যুত করব? এর বিরুদ্ধে গেলে পুরোপুরি যুদ্ধ করতে হবে, কারণ ওরা ট্যাঙ্ক বের করে অলরেডি বঙ্গভবনে বসে গেছে, ফার্ম গেটের সামনে বসে গেছে, জাহাঙ্গীর গেটের ভেতরে অলরেডি মুভ করেছে। পরিস্থিতি অ্যাসেস করতে হচ্ছে। আমরা কি পারবো? আমাকে তো জানতে হবে আমার কাছে কত সৈন্য আছে এবং কত অ্যামুনিশন আছে। এতে গিয়ে গোলমাল হয়ে গেল। কনফিউশনটা খুব বেশি ছিল। খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা। সে থেকে পরবর্তী প্রায় 15 বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস।
আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।